সিরিজ জয়ে লক্ষ্য নিয়ে আরব আমিরাত গেলেন বাংলাদেশ দলের 17 সদস্য। সন্ধ্যায় ঢাকা ছাড়বেন অধিনায়ক লিটন সহ বাকি 8 জন। প্রস্তুতি নিয়ে সন্তোষ। পরিবর্তিত সূচিতে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ আয়োজন করতে চায় পিসিবি। বিসিবিকে প্রস্তাব, সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বোর্ড। সিঙ্গাপুর ম্যাচ ঘিরে নতুন রূপে জাতীয় স্টেডিয়াম সংযুক্ত হচ্ছে অত্যাধুনিক এলইডি পেরিমিটার। নির্ধারিত সময়ে কাজ শেষ করার প্রত্যাশা। এবং ব্রাজিল ফুটবলের দায়িত্ব নিয়ে রোমাঞ্চিত কার্লো অ্যানচেলোত্তি। চলতি মৌসুমে রিয়ালকে শিরোপা উপহার দিতে না পারার আক্ষেপ। সবি আলোনসোর জন্য শুভকামনা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর। 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আরব আমিরাতের পথে বাংলাদেশ দল। 2 দফায় দেশ ছাড়বেন টাইগার ক্রিকেটাররা। জাকের আলী, হাসান মাহমুদ ও হেড কোচ ফিল সিমন্স সহ দলের 17 সদস্য গিয়েছেন সকালের ফ্লাইটে। অধিনায়ক লিটন দাস ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সহ 8 জন যাবেন বিকেলের ফ্লাইটে। যাওয়ার আগে সিরিজ জয়ের প্রত্যাশার কথা শুনিয়ে গেছেন পেসার হাসান মাহমুদ। দলের সবাই বিমানবন্দরে ঢুকে গেছেন বহু আগে। অপেক্ষা কেবল হাসান মাহমুদের জন্য। প্রায় 30 মিনিট পর দেখা মিলল ডানহাতি পেসারের। ভেতরে ঢোকার আগে স্বল্পভাষী হাসান জানিয়েছেন প্রস্তুতি হয়েছে কেমন। আরব আমিরাত সিরিজ শেষে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেখানে খেলবে 5 টি-20। যদিও এখনো অনেক কিছুই হয়নি চূড়ান্ত, তবে 2 সিরিজই জয়ের প্রত্যাশা হাসানের। প্রত্যাশা এখন আমরা জিতে আসবো ইনশাআল্লাহ। আর কিছু পাকিস্তান সিরিজটা আছে, ওটার জন্য যদি হয় আর কি, সেই ক্ষেত্রে আপনাদের কি যাওয়া থাকবে? আমরা সিরিজ জেতার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 দফায় দেশ ছাড়ছেন টাইগার ক্রিকেটাররা। সকালে সবার আগে বিমানবন্দরে হাজির হন জাকের আলী অনেক। তার পরপরই দেখা মেলে টিম ম্যানেজার নাফিজ ইকবালের। সকালের ফ্লাইটে আরব আমিরাতে গেছেন দলের মোট 17 সদস্য সহ অধিনায়ক শেখ মেহেদী, পারভেজ ইমন, তানজিদ তামিম, শামীম পাটোয়ারিরা বিসিবির গাড়িতে এসেছেন একসঙ্গে। রিশাদ হোসেন, নাহিদ রানাও আরব আমিরাতে গেছেন প্রথম বহরে। এ দুজন কদিন আগেই পিএসএল থেকে ফিরেছেন দেশে। সেখানে ম্যাচ খেলার সুযোগ হয়নি নাহিদ রানার, তবে বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে রিশাদের। যদিও পুনরায় সেই টুর্নামেন্ট শুরু হলেও তাদের না যাওয়া অনেকটাই চূড়ান্ত। এই 2 সিরিজে তাদের কাছে বড় প্রত্যাশা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। এরপর দেখা মিলল হেড কোচ ফিল সিমন্সের। দায়িত্ব নেয়ার পর তার অধীনে তেমন কোনো সাফল্যই পায়নি টাইগাররা। তাই এই 2 সিরিজ বড় চ্যালেঞ্জ তার কাছে। গণমাধ্যম এড়িয়ে এয়ারপোর্টে ঢোকেন তানভীর ইসলাম। নাসুমের জায়গায় দলে সুযোগ হয়েছে তার। হয়তো পারফর্ম করেই গণমাধ্যমের সামনে আসতে চান টাইগার স্পিনার। আগামী 17 মে থেকে শুরু হবে আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ। এরপর 27 মে পাকিস্তান সিরিজ শুরু করার প্রস্তাব দিয়েছে পিসিবি। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান 5 ম্যাচ টি-20 সিরিজের পরিবর্তিত সূচি বিসিবিকে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন সূচি অনুযায়ী 2 দিন পিছিয়ে 27 মে সিরিজ শুরুর প্রস্তাব দিয়েছে পিসিবি। এই একটা সিরিজ নিয়ে কতই না আলোচনা, কত শঙ্কা। পাকিস্তান ভারত যুদ্ধ থেমে গেছে, মাঠে ফিরছে আইপিএল আর পিএসএলও। তবে জটিলতা কাটেনি বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে। আগের শিডিউলে 21 মে আমিরাত সফর শেষে পাকিস্তান যাওয়ার কথা ছিল টাইগারদের। তবে যুদ্ধের কারণে সব এলোমেলো। 17 মে থেকে শুরু পিএসএল এর স্থগিত বাকি 8 ম্যাচ। ফাইনাল 25 মে। পূর্বের শিডিউলে যেদিন থেকে আবার মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ পাকিস্তান সিরিজ। তার মানে একটা বিষয় স্পষ্ট, পিছিয়ে যাচ্ছে এই সিরিজ। দেশটির গণমাধ্যম আর বিসিবি সূত্রের খবর, পরিবর্তিত সূচিও নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাঠিয়েছে পিসিবি, যেখানে 2 দিন পিছিয়ে ম্যাচ শুরু হবে 27 মে থেকে। এরপর 29 মে, 1, 3 আর 5 জুন হবে বাকি ম্যাচগুলো। বাংলাদেশ রাজি হলে পূর্বের 2 ভেন্যু ফয়সালাবাদ আর লাহোরেই হবে ম্যাচ। তবে পরিস্থিতির বিবেচনায় প্রস্তুত রাখা হবে রাওয়ালপিন্ডিকেও।
Condition in Pakistan is quite normal now. Today, Pakistan Cricket Board has announced restart of Pakistan Super League from 17th to 25th. I'm just eagerly waiting for Pakistan and Bangladesh T20 series. And I tell you one thing for sure, that this time when Bangladesh come to Pakistan, they will feel like playing in Sher Bangla Cricket Stadium, Dhaka, because people in Pakistan has huge respect, love for Bangladesh people. I'm assuming that when Bangladesh cricketers arrive in Pakistan, they will receive a lot of love and lot of praise. কিন্তু সেক্ষেত্রে অনেক উত্তরই মেলাতে হবে, যার প্রথমটা টাইগারদের নিরাপত্তা, যেখানে বিন্দুমাত্র ছাড় দিতে চায় না বোর্ড। বাংলাদেশ দল পাকিস্তান যাবে কিনা সেই সিদ্ধান্ত নিতে চায় সরকারের সঙ্গে আলোচনা করেই, যার জন্য অপেক্ষা করতে হতে পারে আরও 2-1 দিন। বিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে নাহিদ রানা আর রিশাদের অনাপত্তিপত্র নিয়েও, যদিও তাদের আবারও পিএসএল খেলতে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। 17 আর 19 মে আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি20 সিরিজ খেলবেন টাইগাররা। যদি বাংলাদেশ দল পাকিস্তান যেতে রাজি হয়, তবে দুবাইয়ে 24 মে পর্যন্ত ক্যাম্প করতে পারে লিটনের দল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ইমার্জিং দলকে 333 রানের টার্গেট দিয়েছে সাউথ আফ্রিকা ইমার্জিং টিম। এই মুহূর্তে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছি সেখানে। মওদুদ, 3 ব্যাটারের বিধ্বংসী ব্যাটে পাহাড় সম রান করেছেন দক্ষিণ আফ্রিকা। 333 রানের টার্গেট। দক্ষিণ আফ্রিকা 7 উইকেট হারিয়ে নির্ধারিত 50 ওভারে 332 রান সংগ্রহ করেছেন। যারা দর্শক রয়েছেন, খেলার মাঠে ছিলেন, তারা বলছেন গতদিন যেরকম 300 রান ট্রোপকে বাংলাদেশ জিতেছেন, আজকেও তারা জয়ী হবেন এরকম প্রত্যাশা করেন। তবে তারা বলছেন যে বাংলাদেশের যে বোলাররা তারা খুব বেশি ভালো করতে পারেনি। রিপন মণ্ডল, মারুফ মৃধা, মাহফুজুর রহমান রাব্বি 2 উইকেট করে পেলেও তারা প্রচুর রান দিয়েছেন। এবং অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কনর স্টার্থুইজেন 68 বলে 91 রান করেছেন, অ্যান্ডেলি ম্যাকগেইন 63 বলে 55 এবং ডায়ান ফরেস্টার যিনি বিধ্বংসী একটি ইনিংস খেলেছেন 59 বলে 96 রান। এবং এখানকার যারা দর্শক রয়েছেন তারা বলছেন যে বাংলাদেশের যে প্রথম দিকের যে বোলিং লাইন আপ 9 ওভার থেকে 11 ওভার যখন পরপর 2 উইকেট পড়েছে, তখন পর্যন্ত তারা আশা করেছিলেন আজকের ম্যাচটিও হয়তো 300 রানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু যখন ডায়ান ফরেস্টার একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন 59 বলে 96 রান, তখন কিন্তু এই যারা দর্শক ছিলেন তারা কিছুটা হতাশ হয়েছেন। তারা বলছেন যে তারা আশা করেছিলেন যে বাংলাদেশের বোলাররা একটু রান কম দিবেন, কিন্তু সেই জায়গা যেহেতু হয়নি, তাদের প্রত্যাশা গত দিনের মতোই ভালো ব্যাটিং করবেন এবং আকবর সহ অন্যান্য যারা রয়েছেন তারা যে রানটি চেস করতে পারবেন সে ব্যাপারে তারা আশাবাদী। তারা বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের যারা লাইন আপে আছেন এবং যারা এই ইমার্জিং দলে রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে তারা যদি ভালো খেলতে পারেন তাহলে অবশ্যই জেতা সম্ভব। এবং তারা বলছেন যেটি এটি স্পোর্টিং উইকেট, সেহেতু 333-এর যে লক্ষ্য সেই লক্ষ্যে বাংলাদেশ যেতে পারবে এবং বাংলাদেশ ম্যাচ জিতবে বলেই সবাই মনে করছে, প্রত্যাশা করছে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। বাংলাদেশ ও সাউথ আফ্রিকার ইমার্জিং টিমের দ্বিতীয় ওয়ানডের সবশেষ খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা। এদিকে বৃষ্টির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দলের মধ্যকার প্রথম দিনের খেলা। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক, সরাসরি চলে যাচ্ছি সেখানে। অপু, দিনের যেটি খেলা সেটি কিন্তু শুরু হয়েছে। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু আজকে খেলা শুরু হয়নি, যেহেতু সকাল থেকে প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি ছিল এবং রাত থেকেও কিন্তু বৃষ্টি হয়, যার কারণে নির্ধারিত সময়ে বল কিন্তু মাঠে গড়ায়নি এবং প্রায় 1.5 ঘন্টা পর কিন্তু আসলে বল মাঠে গড়িয়েছে এবং মাঝখানে আবার বৃষ্টির ভাগারের কারণেও কিন্তু ম্যাচটি কিন্তু প্রায় 7 ওভারে খেলা হয় এবং 25 রানে কিন্তু থমকে যায়। এই মুহূর্তে আবার সেই বৃষ্টির কারণে থেমে যাওয়ার পর আবার প্রায় 1.5 ঘন্টা পর আবার ম্যাচ এখন ব্যাট করছে নিউজিল্যান্ড এ দল এবং 29 রান হয়েছে এই মুহূর্তে। যেহেতু এই টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশের পাইপলাইনে থাকা যে ক্রিকেটাররা রয়েছে তারা কিন্তু এই সিরিজটাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা
জাতীয় দলের খেলার মতো একটা অবস্থা রয়েছে। এই ম্যাচকে ঘিরে কিন্তু নির্বাচকরা কিন্তু ভালো একটি দৃষ্টি রাখছেন এই ম্যাচের মধ্যে, এবং যেহেতু বৃষ্টি একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে, তো সেই ক্ষেত্রে ম্যাচ কিন্তু একবার মাঠে গড়াচ্ছে বল, আবার তাদেরকে ফিরে যেতে হচ্ছে। এটা নিয়েও কিন্তু নীতি নির্ধারকরাও কিন্তু একটি চিন্তায় পড়ে গেছেন, এবং এর আগে জাকির হাসান বলেছেন যেহেতু অনেকগুলোতেও তিনি ড্রপ করে গিয়েছেন, তিনিও কিন্তু পাইপলাইনে রয়েছেন এবং ভালো পারফরমেন্স করে জাতীয় দলে ফেরার চেষ্টায় রয়েছেন। এবং এবাদত যে বলার যিনি ছিলেন পেসার, যেহেতু সিলেটের যে উইকেটটি রয়েছে বৃষ্টির কারণে কিন্তু ময়েশ্চার থাকার কারণে কিন্তু আজকে পেসাররা একটু সুবিধা নেওয়ার কথা রয়েছে। এবং সব মিলিয়ে আসলে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই মেঘ এবং বৃষ্টি সব মিলিয়েই কিন্তু খেলা কিন্তু পরিচালনা করা হচ্ছে। তো সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এ দলের আজকের প্রথম দিনের প্রথম ইনিংসের আমার কাছে সর্বশেষ তথ্য। বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দলের প্রথম দিনের খেলার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী অপু বণিক। এবারে দেশে ফুটবলের খবর। 22 মে বাফুফেকে জাতীয় স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার আগে সব কাজ শেষ করতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। এরই মধ্যে স্টেডিয়ামে সংযুক্ত হচ্ছে অত্যাধুনিক পেরিমিটার LED বসানো হবে মাঠের চারপাশে। এদিকে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম নিয়েও আশাবাদী বাফুফে। সম্প্রতি চট্টগ্রাম সিটি মেয়র ও জেলা ক্রীড়া সংগঠকদের সঙ্গে সাক্ষাৎ করে সবুজ সংকেত পেয়েছে বাফুফের প্রতিনিধি দল। জাতীয় স্টেডিয়াম ঢাকার দক্ষিণ পাশের গ্যালারিতে অপরিকল্পিতভাবে চেয়ার বসানো নিয়ে সময় সংবাদের খবর প্রকাশের পর তা নজরে আসে জাতীয় ক্রীড়া পরিষদের। বাফুফের সঙ্গে আলোচনা করে দর্শকদের আসা যাওয়ার পথ রাখতে বেশ কয়েকটি চেয়ার সরানোর পরিকল্পনা করে তারা। আগামী 22 মে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার আগে এসব চেয়ারের সঙ্গে গ্যালারির ব্লাইন্ড স্পটে থাকা আরও কিছু চেয়ার সরিয়ে অন্য জায়গায় প্রতিস্থাপন করবে NSC। পূর্ব দিকের গ্যালারির 8 সিটের চেয়ার ওঠার জন্য সুবিধা করে দেওয়ার জন্য সেই 8 সিটের চেয়ার ওঠানোর জন্য আমরা ব্যবস্থা নিব। জাতীয় স্টেডিয়ামের নির্মাণ কাজ একবারই শেষ পর্যায়ে। আগামী 22 তারিখের ভিতরে আর কোনো কিছুই বাকি থাকবে না। মাঠের খালি জায়গাগুলো ভরে উঠেছে সবুজ ঘাসে, সেই সঙ্গে স্টেডিয়ামে লেগেছে আধুনিকতার ছোঁয়া। মাঠের চারপাশে বসানো হচ্ছে পেরিমিটার LED। স্টেডিয়ামের ফ্লাড লাইট ও ক্যানোপি লাইটের কাজও শেষ পর্যায়ে। এদিকে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম নিয়ে আশাবাদী বাফুফে। সম্প্রতি চট্টগ্রামের স্থানীয় ক্রীড়া সংগঠক ও সিটি মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেছে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির একটি দল। সেখান থেকেও এসেছে সবুজ সংকেত। আগামীতে আমরা 2-3টা টুর্নামেন্ট চট্টগ্রামে করতে চাচ্ছি। তা আসলে তো আমাদের মাঠ প্রয়োজন, এখন খেলার জন্য মাঠ প্রয়োজন। গ্যালারিতে যদি আমরা AFCর খেলা চালাতে চাই, গ্যালারিতে চেয়ার সেটিং আছে, তো একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে কোনো অসুবিধা নেই, তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং আমরা যখনই মাঠ চাই তারা আমাদেরকে কাজ করার সুযোগ করে দেবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফিফার অর্থায়নে সংস্কার কাজ শুরু করতে চায় বাফুফে, যার জন্য NSC থেকে স্টেডিয়ামটি বরাদ্দও পায় ফেডারেশন। তবে মাঠটি কোনোভাবেই বাফুফেকে হস্তান্তর করতে চায় না চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। রিয়াল মাদ্রিদ ছেড়ে সাম্বা ফুটবলের দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত কার্লো অ্যানচেলোত্তি। তবে মাদ্রিদের কোচিং ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই তার। শেষ মৌসুমে কোনো ট্রফি না জিতলেও লস ব্লাঙ্কোস শিবিরের সময়টা দারুণ কেটেছে বলে মন্তব্য করেছেন কার্লো। বছরে প্রায় 102 কোটি টাকা বেতনে সেলেসাওদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই ইতালিয়ান। আগামীর পথ চলায় সাবি আলোনসোকে কোনো উপদেশ না দিলেও সাবেক শিষ্যকে শুভকামনা জানিয়েছেন কার্লো। 2 দফায় 6 মৌসুম পার করেছেন এই আঙিনায়, কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। শিরোপাহীন মৌসুমে সমালোচনার মুখে বিদায় নিতে হচ্ছে কার্লো অ্যানচেলোত্তিকে। ক্লাব ইতিহাসের সবচেয়ে সফল কোচ হয়েও চুক্তির 1 বছর বাকি থাকতেই মাদ্রিদ থেকে সরে যাচ্ছেন ডন কার্লো। গুনে গুনে বাকি আর মাত্র 12টা দিন, তারপরে তিনি নাম লেখাবেন নতুন আরেক ইতিহাসে। ব্রাজিল দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কার্লো। লা লিগা মৌসুম শেষেই যোগ দেবেন রিও ডি জেনেইরোতে। সেখানে তার জন্য টাকার বস্তা নিয়ে অপেক্ষায় CBF। গণমাধ্যমে খবর, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে 2026 বিশ্বকাপ পর্যন্ত চুক্তিতে পৃথিবীর সবচেয়ে দামি কোচ হবেন কার্লো। মাসিক $7 লাখ বেতনে সেখানে যোগ দেবেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 8.5 কোটি টাকা। বাৎসরিক হিসেব করলে চুক্তির সময়কালে 102 কোটি টাকা পকেটে ঢুকবে অ্যানচেলোত্তির।
শুধু কি তাই, রিওতে বসবাসের জন্য একটা প্রাসাদ সমবাড়ি পাবেন ইতালিয়ান কোচ, যার পুরো ভাড়া পরিশোধ করবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। আর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ইতালি যাওয়ার জন্য পাবেন একটা প্রাইভেট জেট। এই পুরো সময় কার্লোর সকল ধরনের চিকিৎসা ব্যয় বহন করবে সিবিএফ। সঙ্গে পাবেন জীবন বীমা। আর যে কারণে ইতিহাসে প্রথমবার একজন বিদেশির হাতে তুলে দেওয়া হচ্ছে ব্রাজিল ফুটবলকে, সে স্বপ্নের বিশ্বকাপ যদি জেতাতে পারেন কার্লো, তাহলে বোনাস হিসেবে তার পকেটে ঢুকবে আরও 66 কোটি টাকা। স্বাভাবিকভাবে এই চুক্তিতে সন্তুষ্ট কার্লো অ্যানচেলোত্তি, তাই তো মাদ্রিদের জার্সি গায়ে করা সংবাদ সম্মেলনেও নিজের খুশি লোকাতে চেষ্টা করেননি 65 বছর বয়সী অভিজ্ঞ এই কোচ। আমি 25 তারিখ পর্যন্ত রিয়ালের কোচ, এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। একটা মৌসুম হয়তো জিততে পারেনি, কিন্তু এখানে আমার যা অভিজ্ঞতা তা অত্যন্ত সুখকর। আমি 26 তারিখ ব্রাজিলের দায়িত্ব নেব। অবশ্যই এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ হবে। এতদিন আমি যা করেছি তা সবই ক্লাবে। জাতীয় দলের পরিবেশ, সিস্টেম সবকিছুই আমার জন্য নতুন। তবে আশা করি তারা যে লক্ষ্য নিয়ে আমাকে নিয়েছে আমি তা পূরণ করতে পারবো। কার্লো যেদিন বিদায় নেবেন সেদিন না হলেও তার কদিন পরেই বার্নাবুতে পা পড়বে তার সাবেক শিষ্য শাবি আলোনসোর। গুরুর জায়গায় তিনি আসছেন লস ব্লাঙ্কোদের বস হয়ে। বিষয়টা নিয়ে বেশ ইতিবাচক কার্লো, কোনো উপদেশ নয় বরং শুভ কামনা জানালেন শাবিকে। শাবিকে আমি খুবই পছন্দ করি। ওকে কোনো উপদেশ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি জানি বিশ্বসেরা হওয়ার মতো সবকিছুই তার কাছে আছে। আমি শুভকামনা জানাই শাবিকে, যাতে সে রিয়ালকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বিদায় বেলায় ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে নানা গন্ডগোলের খবর চাউর হয়েছে মিডিয়ায়, তবে সেগুলোকে এক হাসি দিয়ে উড়িয়ে দিয়েছেন অ্যানচেলোত্তি। জানিয়েছেন এখানে থাকুন বা না থাকুন তিনি চিরকালই মাদ্রিদিস্তা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। লিওনেল মেসি এবং ডিয়েগো ম্যারাডোনার তুলনায় মেসিকেই বেছে নিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। যুক্তি দিয়ে তিনি বলেন, লিওনেল মেসিকে কাছ থেকে দেখেছেন বলেই তার এই পছন্দ। তবে সত্যিকার অর্থে তাদের মাঝে কোনো তুলনা চলে না বলে মন্তব্য করেন স্ক্যালোনি। ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনা ফুটবলের প্রবাদ পুরুষ। আলবিসেলেস্তে বিশ্ব ফুটবলে 1978 সালে প্রথম চ্যাম্পিয়ন হলেও একক নৈপুণ্যে 86 বিশ্বকাপ জিতিয়ে জনপ্রিয়তার মহাপ্লাবনে ভেসেছেন ম্যারাডোনা। পরবর্তীতে নানা নেতিবাচক কার্যক্রমে সমালোচিত হলেও তিনিই আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর। ফুটবল থেকে ম্যারাডোনার বিদায়ের পর লম্বা সময় ধরে তার অভাব অনুভব করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির আবির্ভাবের পরও জাতীয় দলে অবদান রাখতে না পারায় ডিয়েগোর কাছাকাছি পর্যায়ের সম্মানও জোটেনি তার ভাগ্যে। তবে কাতার বিশ্বকাপে বদলে যায় দৃশ্যপট। 86 ম্যারাডোনা ভর করে 22 মেসির উপর। জাতীয় দলের হয়ে অর্জনের পাল্লায় লিও এখন ম্যারাডোনার চেয়েও সমৃদ্ধ, আর তাই তুলনা চলে দুই কিংবদন্তি নিয়ে। চায়ের আড্ডা, খবরের কাগজ থেকে শুরু করে টেলিভিশনের পর্দায়। যদি আমাকে পছন্দ করতে বলা হয় আমি মেসিকেই বেছে নেব, কারণ তাকে আমি কাছ থেকে দেখেছি। বিষয়টি হয়তো এক একজন এক একভাবে দেখবে, তবে সত্যিকার অর্থে তাদের মাঝে কোনো তুলনা চলে না। যদি তারা কখনো একসঙ্গে খেলতেন তাহলে হয়তো এটা করা সম্ভব হতো। মেসি ম্যারাডোনা নিয়ে তুলনা অহেতুক আলোচনা। দুটি ভিন্ন সময় এক ফ্রেমে দাঁড় করিয়ে পরিমাপ করা সত্যিই কঠিন। তবুও থেমে থাকে না ভক্তদের পাগলামি। যে বিষয়টি পুরোপুরি অযৌক্তিক বলে মনে করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি। সবাই সমান হয় না। ফুটবল জ্ঞানে তারা দুজনই অসাধারণ, ব্যক্তিত্বের বিবেচনায় তারা হয়তো আলাদা, কিন্তু দুজনেরই অসম্ভব রকম লিডারশিপ যোগ্যতা আছে। লিও যেটা ভিন্নভাবে করে দেখিয়েছে। 2021 বিশ্বকাপ সে মাসেলে চোট নিয়ে খেলেছে। বিষয়টা মেসি এমনভাবে ম্যানেজ করেছে যেন কিছুই হয়নি। আমি বলবো এটাই নেতৃত্ব গুণ। এদিকে মেসি পরবর্তী যুগে কাদের নিয়ে ঝড় উঠবে চায়ের আড্ডায়, এই প্রশ্নে তালিকার সেরা দুয়ে কোনো আর্জেন্টাইনকে রাখেননি স্ক্যালোনি। তার প্রথম পছন্দ কিলিয়ান এমবাপে, আর দুয়ে আছেন স্প্যানিশ সেন্সেশন লামিন ইয়ামাল। এসএম ইকবাল। এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আরব আমিরাত গেলেন বাংলাদেশ দলের 17 সদস্য। সন্ধ্যায় ঢাকা ছাড়বেন অধিনায়ক লিটন সহ বাকি 8 জন। প্রস্তুতি নিয়ে সন্তোষ। পরিবর্তিত সূচিতে বাংলাদেশ পাকিস্তান টি20 সিরিজ আয়োজন করতে চায় পিসিবি। বিসিবিকে প্রস্তাব, সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বোর্ড।
এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।